আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার যে কজন ভিউয়ার আছে সেই কজন ভিউয়ারের উদ্দেশ্যে। যারা টিনাকে সাপোর্ট করো বা এখনও ফোকলার এত দুঃখ, এত কষ্ট, এত আকুতি মিনতি, তারপর ফোকলার এত প্রেম সব কিছু দেখার পরেও, ফোকলার হীরের টুকরো ছেলে এত কিছু জানার পরেও যারা টিনাকে সাপোর্ট করছো, মানে আমার মতোই যারা সাপোর্ট করছো, অবভিয়াসলি আমি এখনও টিনাকে সাপোর্ট করছি আর জোর গলায় বলছি, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। আমি দুটো কথা বলে রাখি। প্রচুর মানুষের একটা প্রশ্ন থাকবে যে ফোকলা আজকে লাইভ করলো, ফোকলা গত 2-3 দিন ধরে ভিডিও দিচ্ছে, সব কথা জানিয়ে দিচ্ছে, প্রত্যেক মানুষ যে পাল্টে গেছে, প্রত্যেক মানুষের চিন্তাধারণা বদলে গেছে, প্রত্যেক মানুষের কথাবার্তার ধরন পাল্টে গেছে, তারপরেও তুমি টিনাকে সাপোর্ট করছো। হ্যাঁ, টিনাকে সাপোর্ট করছি। কেন করছি না, কন্ট্রোভার্সির কিছু রুলস থাকে। কীরকম রুলস? ভিডিও টু ভিডিও করা, ভিডিওতে যতটুকু দেখবো ততটুকু বলবো, আর শালীনতা বজায় রেখে ভিডিও করা। এই রুলসগুলো আমি একদম যথারীতিভাবে মেনটেন করে চলি। আমার স্ট্যান্ড পয়েন্ট কীরকম ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কীরকম না, টিনার ভিডিওতে যতক্ষণ পর্যন্ত আমি কোনো নোংরামো না দেখব, টিনার ভিডিওতে আমি ফোকলাকে কোনো দিন দেখতে পাইনি, টিনার ভিডিওতে আমি কোনো জায়গায় দেখিনি টিনা 100টা পুরুষের সাথে শুয়ে আছে, আমি টিনার ভিডিওর মাধ্যমে কোনো জায়গায় দেখিনি যে টিনা কোনো টোটোওয়ালার সাথে প্রেম করছে, আমি টিনার ভিডিওর মধ্যে দেখিনি কোনো টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালার সাথে টিনা লিপ কিস করছে, এবং আমি কোনো ভিডিওর মধ্যে দেখিনি যে টিনা কোনো ব্লগ ভিডিওতে এরকম কিছু দেখায়নি, বা আমি অন্তত দেখিনি যে টিনা কাপড় সরিয়ে ফোকলাকে কি বলে অ্যাট্রাকশন করছে অ্যাট্রাকশন করছে, আমি কখনো কোনো ভিডিওতে দেখিনি। অতএব যেগুলো আমি দেখিনি সেগুলো নিয়ে আমি টিনাকে ব্লেম করা এবং অন্য কারোর কথা শুনে শুধুমাত্র কথার উপর ভিত্তি করে আমি টিনাকে নিয়ে কোনো নোংরা কথা বলতে বসবো না এবং বলতে পারবো না। আমার স্ট্যান্ড পয়েন্ট ডে 1 থেকে যেটা ছিল একই থাকবে। কারণ কেন, আমি তখনই বলবো যখন টিনা ইউটিউবে এসে নিজে স্বীকার করবে। যদি টিনা মনে করে যে আমি ইউটিউবে এসে স্বীকার করছি ফোকলা যা বলেছে সব ঠিক, ফোকলার সাথে আমার বিয়ে হয়েছে, তখন আমি টিনাকে প্রশ্ন করব যে তুই এই নোংরা কাজটা করতে পারলি, তখন আমি টিনাকে নিয়ে ভিডিও করা শুরু করব। আমার মতো করে টিনাকে আমি কোয়েশ্চেন করব, আমার মতো করে টিনাকে আমি তখন আমার ভাষাতে জবাব দেব। আদারওয়াইজ তার আগে কিছু না। আমি বেচুকে নিয়েও কোনো নোংরা কথা, কোনো ভিতরের খবর নিয়ে কোনো দিন ভিডিও করিনি। যখন বেচুর বান্ধবী কাম আমাদের বৌদিমণিকে নিয়ে বেচু যেরকম রিয়াক্ট করেছে, বেচু যা যা ভিডিও করে বলেছে, এবং বেচু নিজে ওই বেচুর বান্ধবীকে নিয়ে যে পরিমাণ মানে কি বলবো, মানে ওই মানে কি বলে ওটাকে, মানে দুর্বলতা দেখিয়েছে, সেই রকম অনুসারেই ভিডিও করেছি। কোনো দিন ভিতরের খবর এনে আমি ভিডিও করিনি, আর আমি আমার স্ট্যান্ড পয়েন্ট সেম জায়গাতেই রাখবো। আর তখনই আমি বলবো যখন দেখব যে ফোকলা তো যা বললো সমস্ত কিছু মুখে বললো, ফোকলার লাইভ এনজয় করেছি, ভীষণ ভালো করে এনজয় করেছি, এবং আমরা অনেকেই করেছি, প্রচুর ভিউয়ার করেছে, 2-1জন ক্রিয়েটার করেছে, আমরা অনেকেই ফোকলার লাইভ ভালো রকমভাবে এনজয় করেছি। কিন্তু আমি ফোকলার কথা তখনই বিশ্বাস করব যখন ফোকলা এই সমস্ত প্রমাণ নিয়ে আইনের হাতে দেবে, যেখানে গেলে ফোকলা বিচার পাবে। ফোকলার জেল হতে ভয় নেই, ফোকলা জেল খাটতে রাজি আছে, তাহলে ফোকলার ভয়টা কোথায়? ফোকলার জেল খাটতে ভয় নেই। ফোকলা বলছে তাতে যদি ফোকলার জেল হয়ে যায়, টিনাকে জেল খাটাতে গিয়ে ফোকলার তাতে কোনো মানে জেল হয়ে যায়, তার জন্য যদি ফোকলার নিজেরও জেল হয়ে যায়, ফোকলার কোনো ভয় নেই। তাহলে ফোকলার ভয়টা কোথায়? ফোকলার কাছে এত প্রমাণ, একটা মেয়ে ফোকলাকে ফাঁসিয়েছে, একটা মেয়ে ফোকলার সাথে ঘর করার নাম করে ফোকলাকে ফাঁসিয়েছে, ফোকলার সাথে বেআইনিভাবে বিয়ে করেছে, ডিভোর্স হয়নি। প্রথমত ফোকলা জেনে শুনে একটা বিবাহিত মেয়েকে, যার ডিভোর্স হয়নি, তাকে বিয়ে করেছে, এটাই তো একটা বেআইনি কাজ। দ্বিতীয়ত হচ্ছে বিয়েটাই মান্যতা পায় না যদি আমি আইনত দিক থেকে বিচার করি। কিন্তু এত কিছুর পরেও ফোকলা কেন থানায় গেল না? ফোকলা কেন লয়ারের কাছে গেল না? ফোকলা কেন কেস লড়ছে না? ফোকলা বলছে যে টাকা খাওয়ালে, টাকা থাকলেই সব কিছু হয়।
অথচ ফোকলা বলছে যে আমি জানি এসব কেসে কিচ্ছু হয় না, এই হয় না, ওই হয় না। তাহলে ফোকলা কিসের জন্য সোশ্যাল মিডিয়ায় এসে টিনার নামে বলতে বসলো? সোশ্যাল মিডিয়ায় আমাকে যদি কেউ ঠকায়, আমার সাথে ফ্রড কেস হয়, আমার কেউ ক্ষতি করে, আমি কোথায় যাব? থানায় যাব, পুলিশের কাছে যাব, আইন যাব, আদালতের কাছে যাব, আইনত মানে আইনে সাহায্য নেব, এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার। অথচ ফোকলা কি বলছে? লাইভ করছে, ভিডিও করছে, নিজের চ্যানেল গ্রো করছে, তাই তো? তাহলে আমি কিসের জন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি ভিতরের খবর নিয়ে কেন ভিডিও করতে বসবো? আমি ফোকলার কথার উপর, ফোকলা তো অনেকদিন অনেক কথা বলেছে। ফোকলা প্রথমে এসে বলল টিনার কোনো দোষ নেই, আমি তাকে উত্ত্যক্ত করতাম, আমি তাকে খারাপ সেক্সুয়াল মেসেজ করতাম, আমি তাকে এরকম চ্যাট করেছি, কিন্তু সে কখনো রেসপন্স দেয়নি বা রেসপন্স করেনি, প্রথমে বলেছিল। দ্বিতীয়বার বলল যে হ্যানা ত্যানা, বিয়ের ফটো, এই ফটো। পরের দিন সকালবেলা উঠে বলল যে আমি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে আরেকজনকে দেবো বলেছিলাম, এইসব হ্যানা ত্যানা, ওর কোনো দোষ নেই, এই নেই, এগুলো আমি তাকে কর্দমাক্ত করতে চেয়েছি, কলঙ্কিত করতে চেয়েছি, এই হয়ে গেল। যার নিজের ডিসিশনের ঠিক নেই সেই লোকটা দুদিন ভিডিও করতে বসে পড়লো, লাইভ করতে বসে পড়লো। সারা পৃথিবীর মানুষ টিনা খারাপ, টিনা খারাপ, টিনা খারাপ। হতেই পারে টিনা খারাপ, কিন্তু আমি তার কথা শুনে, সেই লোকটার কথা শুনে কেন বলবো? যে লোকটা নিজে বলেছে যে আমি ডিরিং করে এই সমস্ত কথা বলে ফেলেছি। তাহলে যে লোকটা একটা মাতাল, যে লোকটা ড্রিঙ্ক করে রাত্রির 1টার পরে এই সমস্ত কেচ্ছা কারবার করে, একটা মেয়েকে অসম্মানিত করে, একটা মেয়েকে নিয়ে নোংরা কথা বলে, এরকম করে, এত কিছুর পরেও সেই লোকটাকে আর 5 জন ভরসা করতে পারে, কিন্তু আমি ভরসা করতে পারি না। আমি মনে করি আমি পারি না। অবশ্যই তাকে ভরসা করতে পারি যদি আমি দেখি সে আইনের দ্বারস্থ হয়েছে এবং আইন তাকে ক্লিন চিট দিয়েছে, বা টিনাকে সাব্যস্ত করলো যে টিনা হচ্ছে দোষী। এই ছেলেটার কাছে যা প্রমাণ আছে, প্রুফ আছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে টিনা হচ্ছে দোষী এবং সত্যিই টিনা ফাঁসিয়েছে, এই করেছে, টিনার পুরো পরিবার নোংরা, টিনার পুরো পরিবার এই করেছে, এর সঙ্গে যুক্ত আছে, মানে যা যা প্রুফ ও বলছে, তাই তো? আমি তখন তাকে নিয়ে ভিডিও করব, আদারওয়াইজ আমি করব না। কারণ আমার কাছে কথা হচ্ছে, যতক্ষণ না আমি সামনে থেকে প্রমাণ দেখব, আমি ভিতরের প্রমাণ নিয়ে কেন করতে যাব? ভিতরের প্রমাণ নিয়ে খেলা হয়। সাচ্চা প্রমাণ যায় কোর্টে, আদালতে যে প্রমাণ, আদালত যে প্রমাণ জমা নেয়, সেই প্রমাণ হচ্ছে সাচ্চা প্রমাণ। আর বাকি প্রমাণ নিয়ে ইউটিউবে খেলা হয়, মনিটাইজেশন অন করে রেভিনিউ কামানো যায়, আর কিছু না। আজকে আমি যাকে নিয়ে ভালো বলছি, আমার মুডের ওপর নির্ভর করছে। আমি তাকে কলঙ্কিত করতে চাই, আমার মনে হচ্ছে যে তাকে আমার আর ভালো লাগছে না, আমি তাকে কলঙ্কিত করতে চাই, পরের দিনই আমি তার নিয়ে ফেক নিউজ ছড়িয়ে দিয়ে তাকে নোংরা করে আমি কলঙ্কিত করে দিতেই পারি, সেটা আমার নিজস্ব ক্যালমা। কিন্তু আমি সেই পথে হাঁটি না, আমি হাঁটবো না, পরিষ্কার কথা। এই যে আজকে বলে দিল, বকদাদাকে বলে দিল যে তুমি তোমার মাকে, বোনকে, দিদিকে, তোমার বউকে তুমি এক্সট্রা খাটাও, বাজারে নাচিয়ে সেই টাকা ইনকাম করে খাওয়াও। সেটা সুয়ের রুচিবোধ, ওটা সুয়ের রুচিবোধ। ও বলে ও শিক্ষিতা, ও বলে ও একজন স্কুল টিচারের বাড়ির বউ, মানে অবসরপ্রাপ্ত স্কুল টিচারের বাড়ির বউ, ও নাকি MA পর্যন্ত পড়াশোনা করেছে, ও নাকি B.Ed পড়াশোনা করেছে, সেটা ওর রুচিবোধ। ও একজনকে বলে দিতে পারে, আমি পারি না, আমার শিক্ষায় বাধে। এই বকদাদার সাথে রাতের পর রাত প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার গল্প করেছে। এই বকদাদার সাথে একসময় হলায় গলায় ছিল, ভিতরের খবর, অনেক কিছু হয়েছে। ইউটিউবে কন্ট্রোভার্সির জগতে ইউজ অ্যান্ড থ্রো পলিসি মানে ইউজ করা হয়, ইউজ অ্যান্ড থ্রো। যাকে মনে হয় যে এর কাছ থেকে আমি কিছু পাবো, যতক্ষণ মানুষ পায় ততক্ষণ মানুষ থাকে। যখন মনে হয় যে আর কিছু পাওয়ার নেই, চলো ফোট, একে আর দরকার নেই, তাই না? পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। এই যে যেমন আজকে ফোকলাকে সাইড করে দিল, যে সুয়ের কাছে ফোকলা এখন ছাড়পত্র পেয়ে গেল, একবার ক্ষমা করে দিচ্ছি, কিন্তু সু খুব ভালো করে জানে যে পুরো রেকর্ডিংটা যদি শোনাতে চায় হয়তো সুই ফেসে যাবে। ফোকলার পুরো রেকর্ডিং, মানে হয়তো হতে পারে যে ফোকলার সাথে সুয়ের কথোপকথন অনেক ঘন্টা চলেছে, বা 45 মিনিট 45 মিনিটের মতো চলেছে, হতেও তো পারে হয়তো সু ফেসে যাবে সেই জন্য, বা ফোকলাকে চাপা দিচ্ছে
ফোকলাকে চাপা দিচ্ছে, ভিতরে তো অনেক কিছু কারণ থাকতে পারে, কী কারণ সেটা তো আর আমি জানি না। ফোকলাও কি সুন্দর সাইড করে দিল শুকে, শুও কি সুন্দর ফোকলাকে সাইড করে দিল, তাই না? এই দুদিন আগে ফোকলা কিন্তু ছোবল মারতে এসেছিল। আসলে ইউটিউবে কি হয় জানো তো, কন্ট্রোভার্সি লেভেলে, ইউটিউবে নয় মানে কন্ট্রোভার্সি লেভেলে কি হয় জানো তো, মানে এর ছিপি এর হাতে থাকে, এর ছিপি এর হাতে থাকে, মানে বুঝতে পারছি, মানে বোঝাতে পারছি, মানে বোতলের ভিতরে এমন কিছু থাকে যেটা এ জানে, এর হাতে এর বোতলের ছিপি, এর হাতে এর বোতলের ছিপি, গড়িয়ে যাতে যায়, গড়িয়ে গেলে এ ওরটা আটে, এ ওরটা আটে, এরকম হচ্ছে ব্যাপার। সবার কালি করতুত এর কাছে থাকে, এরটা ওর কাছে থাকে। এই যে তোমার এই রিচার্জের জন্য যাকে পরপুরুষের শরণাপন্ন হতে হয়, মানে ফোন রিচার্জ, ভাই আজকালকার যুগে যারা ভিক্ষে করে খায় তারাও নিজের ফোন রিচার্জটা নিজে করিয়ে নেয়, ভাই রিচার্জের জন্য যদি পরপুরুষের যদি শরণাপন্ন হতে হয়, ভাই সেই মহিলাদের আর কোনো মানে কোনো কিছু থাকে ভাই, ইজ্জতের আর কিছু থাকে, চরিত্রের আর কিছু থাকে, ভাই তারা যদি টিনার বিচার করতে বসে, হাস্যকর ফাটাফাটি ব্যাপার। দুদিন আগে কিমা ইজ্জতের ধজিয়া উড়িয়ে দিচ্ছিল, তোমার কি বলে, আরে বলো না, ওই যে ভিডিও কাঁদতে কাঁদতে ভিডিও প্রাইভেট করতে হয়েছে, ভিডিও ডিলিট করতে হয়েছে। ভাই এরা যদি আবার অন্য কোনো মহিলার চরিত্র নিয়ে বসে যায়, ভাই এগুলো হাস্যকর নয়? কি লেভেলের মাইরি তোমরা বলো, কি লেভেলের একবার চিন্তা করো, কি লেভেলের এরা না, মানে কি এদের কি গাছেরও খেতে হবে, তলারও কুড়িয়ে খেতে হবে, মানে ঘরেরটারও খাবো, বাইরেরটারও খাবো। ভাই এই ধরনের যদি মেন্টালিটি থাকে, ভাই কি করব, আমি কি করব, আমার কিছু করার নেই। এগুলো হচ্ছে যে যার মানে কি বলো তো, মজ্জাগত, আর কিছু নেই। মানে এদের লজ্জা শরম ঘেন্না এসব কিছু নেই ভাই। বাড়ির বউ, একটু তো লজ্জা শরম থাকতে হয় ভাই, পরিবার আছে ভাই, সন্তান আছে, একটু তো লজ্জা শরম থাকতে হয় ভাই। যাদের থাকে না তাদের কি আমি লজ্জা মানে খাই না গায়ে মাকে, ওদের কাছে এরকম একটা ব্যাপার, আমি জোর করে লজ্জা শরম এনে দিতে পারবো না। তবু দেখো না, বেহায়া নির্লজ্জের মতো মুখ দেখাচ্ছে, ভিডিও করছে, খাচ্ছে, দিনরাত ঘুরছে, কিছু করার নেই, পয়সা বলতা হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে না দিলে খাবে কি, না এলে খাবে কি, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো, মানে বোঝাতে পারছি, এরকম অবস্থা। এবার আসি পরের কথায়। তো এমনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, ফোকলার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হচ্ছে। ভাই আমার কাছে কথা হচ্ছে, একটা পরপুরুষের সাথে আমি যখন কথা বলবো, সে ফোকলা হোক, ঝোগলা হোক, ঠোকলা হোক, যেই হোক না কেন, ঠিক আছে, একটা পরপুরুষের সাথে যখন আমি ঘন্টার পর ঘন্টা কথা বলবো, তখন আমার নিজেরও তো ভাবা দরকার যে আমিও তো এই পরপুরুষটার সাথে কথা বলছি, তাই না? আমিও তো কথা বলছি, একখালি বকদাদার সাথে কম কথা হয়েছে, কি অবস্থা, হিসেব মতো দেখতে গেলে সবার চরিত্রেই দাগ আছে, বুঝতে পারছো তো, সব অবস্থা খারাপ, সব অবস্থা খারাপ, পুরো একবারে মানে গন্ডগোল একদম, ঠিক আছে। তো যাই হোক, এই যে ঘটনাগুলো ঘটছে, তারপরে এই যে টিনা হঠাৎ করে যে শু বলে দিল যে টিনা হচ্ছে ওই খাটিয়ে টাটিয়ে, মানে শুয়ের ভাষায় আর কি, মানে খাটিয়ে কাস্টমার এইসব করে, আমি জানি না যে কোন জায়গায় শু কটা কাস্টমার ধরতে দেখেছে। শুয়ের কাছে নিশ্চয়ই প্রুফ আছে, নিশ্চয়ই প্রমাণ আছে যে টিনা কটা কাস্টমার ধরেছে, বা কোন এলাকায়। দেখো কাস্টমার ধরতে গেলে ঘরেও ধরা যায়, বাইরেও ধরা যায়, বুঝতে পারছো, আমার এইসবে জ্ঞান নেই, বুঝলে তো। যারা বলে তারা খুব ভালো করে, তারা নিশ্চয়ই জানে এইসব ব্যাপারগুলো, বা তারা অভিজ্ঞ এইসব ব্যাপারগুলো নিয়ে, তারা হয়তো আলোচনায় থাকে বা তাদের ইন্টারেস্ট থাকে সেই সব ব্যাপারে। বাট আমি বাড়ির বউ, খুব মানে সাধারণ একটা মানে হাউসওয়াইফ, তো আমার এই সমস্ত নোংরা ব্যাপারে কোনো ব্যাপার জানাশোনা নেই। তো সেই জন্যে বলছি আর কি, নিশ্চয়ই যারা আলোচনা করছে তাদের কাছে প্রুফ আছে নিশ্চয়ই, তাই না? মানে ভবিষ্যতে আইন প্রুফ চাইলে তারা নিশ্চয়ই প্রুফ দেখাতে পারবে, প্রুফ দিতে পারবে, তাই তো? এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি করতে গেলেও না, সত্যি কথা বলছি, বিশ্বাস করো, কন্ট্রোভার্সি করতে গেলেও যোগ্যতা লাগে। কন্ট্রোভার্সি সবার দ্বারায় হয় না, সবার দ্বারায় কন্ট্রোভার্সি হয় না। এবার তোমরা বলবে কেন হয় না? কন্ট্রোভার্সি তো যা হোক কিছু যেরকমভাবে হোক বলে হয় না, কন্ট্রোভার্সি যেরকমভাবে হোক বলে হয় না, কখনো হয় না। এই যে কন্ট্রোভার্সি করছে, এই তো শুকে নিয়েই আমি বলছি, আজকে শুয়ের ভিডিওটা দেখার পর থেকেই বলছি, এই তো কন্ট্রোভার্সি করে, কন্ট্রোভার্সি করে কি পেয়েছে? ও কোনো দিক থেকে সুখী হতে পেরেছে, খুশি হতে পেরেছে? ও কি খায়, ও কীরকম খায়, মানে কীরকমভাবে রোজের খাওয়াটা খায়? ওর গলায় কাঁটা আটকে থাকে, ওর গলায় কেস ঝোলে, সেই কেসের গলাতে কাঁটা আটকে
ও দুটো ভাত খায়, এটা কি আর বেঁচে থাকা বলে, সুখে থাকা বলে? নিশ্চয়ই না। একটা মানুষ খুশি হয়ে বাঁচবে, একটা মানুষের পরিচিতি থাকবে যে বাহ এ খুব সুন্দর কথা বলে, বেশ বুঝিয়ে কথা বলে, সুন্দরভাবে কন্ট্রোভার্সি করে। আমার তো মনে হয় যদি তাতে 10টা লোক দেখে, আমি কারোর পিণ্ডি না চটকে, কারোর চরিত্রে দাগ না দিয়ে, কাউকে নোংরাভাবে অপদস্থ না করে, আমি যদি 10টা মানুষ আমাকে দেখে, আমার তো মনে হয় আমি খুব খুশি হব তাতে, তাই না? আমি নিজেকে তুলতে গিয়ে, আমি হেডলাইন হতে গিয়ে, আর আমি হেডলাইন হতে গিয়ে আমি আমার নিজের পরিবার, নিজের স্বামী, নিজের সন্তান, সকলের চোখে খারাপ হব, ছোট হব, এবং আমার পরিবারের লোককে আমি অপদস্থ করব। ভাই আমার এই নেশা আমার নেই। এইভাবে কখনো টাকা ইনকাম কেউ করতে পারে? কথাতেই বলে সৎ পথে টাকা ইনকাম করতে হয়। বাড়ির গুরুজনদের নিয়ে নোংরা কথা বলবে, এই যে সুহাজকে বলে দিল বগদাদার, তোমার কি বলে, সবাই যাকে বগদাদা বলছো মানে সুদীপ্ত রয়দা, তো দাদার মাকে নিয়ে বলে দিল, স্ত্রীকে নিয়ে বলে দিল, দিদিকে নিয়ে বলে দিল। মানে ভাবতে পারছো, এটাকে তো মানে একটা যোগ্য মানুষও বলে না। মানে জীবনে মানুষ হতে গেলেও কিছু নীতি থাকতে হয়। তারপর একটা মা, একটা মহিলা, এগুলো তো অনেক পরের অ্যাচিভমেন্ট, অনেক পরের অ্যাচিভমেন্ট। এগুলো হতে গেলে যোগ্যতা লাগে। সবাই সব ট্যাগ পেতে পারে না, কখনো পেতে পারে না। আমার চোখে শুও তাই, আমার চোখে শুও তাই। এক্স্যাক্টলি একটা ক্রিয়েটার হয়ে আজকে বলছি, ওর কোনো কিছুতেই যোগ্যতা নেই। কারণ একটা বাড়ির গুরুজনদের যখন একটা মহিলা ছিঁড়ে খেয়ে নোংরা কথা বলে, বাজারে নামিয়ে দেবার কথা বলে, তখন কি বলবে? সে কি আদৌ নিজে নারী বা মহিলা হওয়ার যোগ্য যে আর একটা মহিলাকে বাজারে নামিয়ে শরীর খাটাতে বলে? কি না, তার স্বামীকে দুটো কন্ট্রোভার্সির কথা বলবে বলে। এখানে তার মা, বোন এরা কি করেছিল? কিছু তো করেনি। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সিতে একটা মানুষকে শিক্ষা দিতে চাইছি, হতেই পারে ওর কন্ট্রোভার্সির কন্টেন্ট হতেই পারে, কিন্তু সেটা যাকে শিক্ষা দিতে চাইছি আমি তাকেই দিই। কিন্তু না, শুয়ের এটা পুরনো আদত। আমরা দেখেছি MSL-এর বেলায় দেখেছি, ও প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খেয়েছে, কার চরিত্রকে ছেড়েছে? যেটা কোনোদিনও সাপোর্ট করিনি। একটা ছোট্ট বাচ্চার জন্ম পরিচয়ও জানতে চেয়েছে যে তোর বাচ্চার বাবা কে, এই নোংরা কথাটা এটা পর্যন্ত জানতে চেয়েছে। কন্ট্রোভার্সির মুখে যদি কোনো মানুষ পড়ে, অবশ্যই আমি তাকে প্রশ্ন করতে পারি যে তুমি যে ঘটনাটা বললে সেই ঘটনা হিসেবে তোমার তো তুমি কিভাবে প্রেগনেন্ট হলে, আমি জিজ্ঞাসা করতে পারি, আমি ঘুরিয়ে কন্ট্রোভার্সি করতে পারি। কিন্তু তাকে আমি ছিঁড়ে খাবো নোংরা কথা বলে, এই যে টোন, এই যে নোংরা কথা, এগুলোর জন্যই তো কেসের মালা পড়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে রুচি, এগুলো এক একটা মানুষের রুচি। এবার দেখো, সবার রুচি তো সমান না, তাই না? এই জন্য বলে যে প্রত্যেক মানুষের একটা স্টেটাস থাকে। স্টেটাস মানে সবসময় যে লাখ টাকা কোটি টাকা থাকলে স্টেটাস না। সে তো সু বেশি কামাচ্ছে, হিসেব মতো তো সুয়ের স্টেটাস অনেক বেশি। কি না, সু প্রচুর টাকা কামাচ্ছে কন্ট্রোভার্সি। কিভাবে কামাচ্ছে? এইভাবে কামাচ্ছে। আজকে ওর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে এরকম নোংরা কথা বেরোয়। এই যে টিনাকে কত সহজে বলে দিল যে কাস্টমার ধরে এই করে ওই করে, এই দেহ ব্যবসা করে, এই শরীর খাটিয়ে, এই করে নোংরামি করে বলে দিল। আজকে ও নিজেও একটা মেয়ে। দুদিন আগে ওই নাকি টিনার দুঃখে টাকা অফার করতে গেছিল। এখানে মানুষ বিশ্বাস করবে যে ও ভালোবেসে টিনাকে টাকা অফার করতে গেছিল? কারণ আমরা সুকে প্রথম থেকে দেখেছি ও স্বার্থ ছাড়া এবং ওর নিজের প্রয়োজন ছাড়া, কারণ ও প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে চেয়েছে, যার জন্য ও সেই ভিডিওটা, কলটা রেকর্ড করেছে। যে জায়গায় আমি একটা মানুষকে সাহায্য করার কথা বলবো, তার পাশে দাঁড়াবো, তাকে দুটো সাজেশন দেবো, সেই কলটা আমাকে রেকর্ড করতে হবে কেন? রেকর্ড আমরা তখনই করি যে ভবিষ্যতে আমি তাকে শোনাবো এবং নিজে সেফ অ্যান্ড সিকিওর থাকবো তার জন্য। কিন্তু যে জায়গায় আমি একটা মানুষের পাশে থাকবো, সেই জায়গায় আমাকে কলটা রেকর্ড করতে হবে। এটাই হচ্ছে ঘটনা, আর কিছু না। তো চলো, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এর বেশি আমি আর কাউকে কিছু বলতে চাই না। যে যার রুচিবোধ, এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যে যার রুচিবোধ। এই কিছুক্ষণ আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, এগুলো রুচিবোধ, জানো তো। বেশিরভাগ মানুষের মুখে লাগতেও ঘেন্না লাগে, সত্যি বলছি। দেখো, ফর্সা, সুন্দরী, ভালো ড্রেস পরে, ভালো ঘর দুয়ার, চলন ধরন, দুটো সাজ পোশাক, একটু ভালো দামি ড্রেস, এগুলো পরলে, আর আমি MA করেছি, আমি B.Ed করেছি, আমি এই PhD করেছি, আমি এই করেছি,
এগুলো দিয়ে মানুষের যোগ্যতা নির্ধারণ হয় না। মানুষের যোগ্যতা নির্ধারণ হয় মানুষের কথাবার্তা দিয়ে। আর এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক এক রকম নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছে। সেখানে মানুষকে বাছাই করতে হবে কে ভালো কে খারাপ, আমি না। আর আমি কন্ট্রোভার্সি করব কন্ট্রোভার্সির রুলস মেনে, সেটা আমার নিজস্ব ক্যালমা, যে আমি রুলস মেনে আমি ভিডিও করব। সেটা আমার নিজের, আমি আমার দায়রার মেনটেন করে, আমি আমার দায়রা থেকে এক পাও না পেছাবো না এগাবো। অবশ্যই আমি বলবো টিনা আমার কেউ নয়, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি। আমি যখন দেখব টিনা নিজে মুখে স্বীকার করছে বা আইন টিনাকে ট্যাগ লাগাচ্ছে যে না টিনাই দোষী, কোনোভাবে আমি যখন আইনত প্রমাণ পাবো, সেদিন আমি টিনাকে ধুয়ে কেচে কাপড় পরাবো। সেদিন আমি টিনাকে, এবং সেটা আমার নিজের শালীনতা বজায় রেখে, ভাষা দিয়ে রুচিবোধ রেখেই, অবশ্যই। এটা হচ্ছে আমি। এবার তোমরা বলো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি, পরিষ্কার কথা। এবার তোমরা অনেকে বলবে যে তুমি কেমন মা, যে মা কোনোদিন বাচ্চাই চায়নি, এই চায়নি। দেখো, ফোকলার কথা শুনে নয়, আমি তোমাদেরকে আগেও বলেছি যে বাচ্চা চাওয়ার যে ব্যাপারটা, এই যে সবাই বলে সেবক দাদা এই ব্যাপারটা নিয়ে বলে, সেবক দাদার বাচ্চা চাওয়ার ব্যাপারটা সেবক দাদা জড়িত। কেন না, সেবক দাদা হচ্ছে টিনার লিগ্যাল অ্যাডভাইজার। একটা কথা সবসময় জানবে, একজন ক্লায়েন্ট যখন বলবে আমি বাচ্চা নেব, একজন লিগ্যাল অ্যাডভাইজারের কাজ হচ্ছে তাকে পথ দেখানো। সে তার পথ দেখিয়েছে। আমাদের ভারতীয় আইন, আমাদের পশ্চিমবঙ্গের আইন যদি স্লো হয়, সেখানে লিগ্যাল অ্যাডভাইজার কেন, কারোর বাবার কিচ্ছু করার থাকে না। ঠিক আছে, আইনের মতো চলে, পরিষ্কার কথা। আজকে সমস্ত দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে সবাই আমরা দেখতে পাচ্ছি আইনের কি হাল আমাদের, তাই তো? তো যাই হোক, তবুও আইনের প্রতি শ্রদ্ধা বিশ্বাস রেখে একটাই কথা, যে তারপরেও যখন দেখা যাচ্ছে যে ছেলের বাবা ছেলের মা একে অপরের লয়ার দ্বারা বলছে আমরা বসে ডিভোর্স নেব, আমরা ডিভোর্সটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়, আমরা এতদিন ওয়েট করবো না, আমরা বসে একটা মিউচুয়ালি আসবো। কতদিন কে কার জন্য ওয়েট করবে? পরিষ্কার কথা, আমি যেটা ভিডিওতে দেখতে পাচ্ছি আমি সেটুকুই বলছি। তাহলে সেই জায়গায় যখন হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হবে, সেই জায়গায় তারা সন্তানকে, নিশ্চয়ই তাদের মধ্যে সন্তানের নিয়ে কথা হবে। তারা তখন ঠিক করবে সন্তান কার কাছে থাকবে না থাকবে। তারা যদি ঠিক করে তাদের সন্তানের, দুজনেই বাবা মা, দুজনেই এ সন্তানের জন্ম দিয়েছে, এও সন্তানের জন্ম দিয়েছে, পিতা মাতা দুজনেই, তারা যদি ঠিক করে যে সন্তান আমাদের উভয়েরই টাচে থাকবে, সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এই সেবক দাদা, এই দাদা, ওই দিদি, এই বনু, এই কন্ট্রোভার্সি, আমরা কেউ নই। সেখানে টিনার মা, বাবা, দাদা, বৌদি কেউ নয়। যে সিদ্ধান্তটা নেবে টিনা আর বেচু। তো সেই জায়গায় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি মনে করি যে সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাবা আর মা। এখানে না কোনো লিগ্যাল অ্যাডভাইজার, না কোনো উকিল, কেউ কিচ্ছু করতে পারবে না। আর রইল পড়ে, আজকে তো ফোকলা দিল্লি চলো ডাক দিয়েই দিল। ফোকলার কাছে প্রচুর প্রমাণ আছে যেগুলো ফোকলা বেচুর হাতে তুলে দেবে। ভালো কথা, যদি প্রমাণ থাকে, আমরাও তো জানতে চাই যে টিনা সত্যিই দোষ করেছে, কি খারাপ, কি ভালো, কি আমরাও দেখতে চাই। এবার টিনা যদি মনে করে যে ফোকলা আমার নামে মিথ্যে কথা বলছে, এমনও হতে পারে টিনা লিগ্যাল স্টেপ নিল। সেটা টিনা যদি সততার সাথে থাকে, সত্যি থাকে, টিনা লিগ্যাল স্টেপ নেবে, টিনার আওতার মধ্যে সেটা পড়ে। ফোকলা যা করার ফোকলা করে দিয়েছে। এবার টিনা যদি মনে করে যে না, আমার নামে মিথ্যে রটাচ্ছে, আমাকে বদনাম করার চেষ্টা করছে, আমাকে কলঙ্ক দেওয়ার চেষ্টা করছে, সেখানে টিনা লিগ্যাল স্টেপ নিতে পারে। আবার ফোকলা যদি সত্যি হয়, যদি সত্যি প্রুফ থাকে, সেগুলো ফোকলা বেচুর হাতে তুলে দিতে পারে। আমি তো বারবার বলছি, বেচুর হাতে তুলে দিতে পারে। ফোকলা যদি পয়সা খরচ করতে না চায়, বেচু পয়সা খরচ করবে। বেচু তো চাইছে পয়সা খরচ করতে, বেচু তো চাইছে টিনার নামে কেস করতে, করেছিল তো, প্রমাণ পায়নি বলে কেসটা উইথড্র করে নিয়েছিল। তো পরিষ্কার কথা, যদি সেরকম কিছু প্রুফ থাকে, তাহলে আমরাও তো দেখব। প্রুফ দিক, বেচুকে দিয়ে দিক। এর আগেও বলেছিল, কিন্তু ফোকলা কথা ঘুরিয়ে নিয়েছিল যে আমি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে বলেছি। টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছিল, মন্দিরের এই হ্যানা তানা এত কিছু বেরোচ্ছে। ভাই, সত্যতাটা আসুক, সামনে আসুক, সমস্ত কিছু কোর্টের আদালতে আসুক, দেখি বিচার হোক, তারপর তো আমি টিনাকে নিয়ে বলবো। টিনাকে নিয়ে বলার সময় তো বেরিয়ে যাচ্ছে না, তখন তো নতুন পার্ট আসবে। অবভিয়াসলি আমি আমার দায়রা মেনটেন করে বলবো। তখন যদি দেখি বেচুর হাতে প্রমাণ গেছে, এবং বেচু তখন ছেড়ে কথা বলবে না টিনাকে,
বেচু তখন কোর্টে দেখাবে, কোর্ট প্রুভ করবে, তখন সেই ভিডিও দেখে অবভিয়াসলি টিনাকে প্রশ্ন করব, তখন টিনাকে টিনার প্রশ্নে বাণী জর্জরিত করব, আদারওয়াইজ তার আগে না। কারণ আমি সামনে থেকে কোনো প্রুফ দেখিনি, আর আমি কারোর কথা শুনে ভিডিও করে একটা মানুষকে উলঙ্গ করতে পারবো না। আমার সেই নেচার নেই, পরিষ্কার কথা। আশা করি বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, টাটা।